অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ হতে চলেছে। মাত্র 60 দিনের মধ্যে দ্বিগুণ শক্তি নিয়ে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। ভারতের চাপে দিশেহারা তারেক রহমান, এদিকে ফেঁসে গেলেন আসিফ নাহিদ। বাংলাদেশ আওয়ামী লীগ 60 দিনের মধ্যে এখন যে শক্তিশালী অবস্থায় আছে তার থেকেও দ্বিগুণ শক্তিশালী অবস্থা নিয়েই বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। তাই বিএনপি এখন বেকায়দায় ভারত কূটনীতিকভাবে চেপে ধরেছে এবং বাংলাদেশের জনগণও এই বিএনপি সরকারের উপর পেড়া হয়ে আছে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই দুটো স্টেটমেন্ট ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে এদেরকে শুলে চড়ানোর জন্য পর্যাপ্ত, আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। এবং ইউনূস তাকে ফাঁসানোর জন্য অবশেষে ফাইনালি 350 জন পুলিশ হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। প্রথম তালিকায় হুকুমের আসামি হিসেবে ফেসে যাচ্ছে নাহিদ, হাসনাত, আক্তার সহ কোটা আন্দোলনের সকল সমন্বয়করা। শেখ হাসিনা যেটা বলছেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি দাবি করছেন যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে মুক্তি দিতে হবে, অর্থাৎ রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং আওয়ামী লীগের উপরে এই যে নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটা তার দাবি, এটা তার অনুরোধ নয়। জামাত পাকিস্তানের যে ফাঁদে তারেক রহমান পা দিয়েছে, ওই ফাঁদ থেকে তারেক রহমানের পা অক্ষত রেখে বের হওয়ার কোনো উপায় থাকবে না। তার দুই পা হারিয়ে তাকে ওখান থেকে ফিরে আসতেই হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আজকে আপনাদের কাছে খুব ক্লিয়ারলি একটি মেসেজ নিয়ে আলোচনা করতে আসছি, আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে। আশা করছি আপনারা থাম্বনেল দেখেই ক্লিয়ার হয়ে গেছেন কি বিষয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ 60 দিনের মধ্যে এখন যে শক্তিশালী অবস্থায় আছে তার থেকেও দ্বিগুণ শক্তিশালী অবস্থা নিয়েই বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। এটা ক্লিয়ারলি আপনারা ধরে রাখতে পারেন। দিন দিন বাংলাদেশ আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করছে, আগের থেকেও শক্তিশালী হচ্ছে। আর সামনে যে 60 দিন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই 60 দিনের মধ্যে আগের থেকে শক্তিশালী হয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন হতে পারে, ভাই হঠাৎ করে 60 দিনের মধ্যে কি এমন আমূল পরিবর্তন হতে পারে এবং কি কারণে বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে আগের থেকে শক্তিশালী রূপে ফিরে আসতে পারে? তার মেইন রিজন হচ্ছে বৈশ্বিক অবস্থা। আপনারা বিশ্বের অবস্থাটা দেখেন, বাংলাদেশ এখন দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। আমেরিকা বিজি আছে ইরানের সাথে যুদ্ধে, চাইনাও বিজি আছে ইরানের সাথে যুদ্ধে, ইন্ডিয়া সম্পূর্ণরূপে ফাঁকা মাঠে আছে। ইন্ডিয়া এখন সম্পূর্ণ ফোকাস আছে বাংলাদেশের উপর, বাংলাদেশে কিভাবে ইন্ডিয়া আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এই দিকে বেকায়দায় পড়ে গিয়েছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে। বিএনপি এখন বিদেশীয় যত দেশ আছে সকল দেশের সাথে তেমন সম্পর্ক করে যে বিভিন্ন দ্রব্য বাংলাদেশে আমদানি করবে সেটারও অবস্থা নেই, কারণ ভারত ছাড়া এখন সম্পূর্ণরূপে বেকায়দায় পড়ে গিয়েছে এই বিএনপি সরকার। ভারতীয় এখন হচ্ছে বিএনপি শেষ ভরসা, যা কিছু আমদানি করতে হবে ভারত থেকে আমদানি করতে হবে। সো ভারতও সেই ফায়দা ভালোভাবে লুফে নিবে। অলরেডি ভারত একবার ডিজেল দিয়ে আরেকবার দিবে না বলে দিয়েছে। অনেক পাটা ধরে এই বিএনপি সরকার আবার ডিজেল নেওয়ার জন্য বসে আছে। ভারতও কিন্তু সত্য জুড়ে দিচ্ছে, ডিজেল দিবে বলেছে, আরো অনেক সাহায্য সহযোগিতা করবে বলেছে, কিন্তু ভারতের কথা যেগুলো, যে সত্যগুলো সেগুলো মানতে হবে। অনেক আগে থেকে সে সত্যগুলো দিচ্ছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে মানছে না, না মেনে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। ভারত এই ব্যাপারগুলো ভালোভাবে দেখছে না। সো ভারত মেন খেলাটা শুরু করে দিয়েছে। আমেরিকা বাংলাদেশে এখন মাথা ঘামানো তেমন চেষ্টা করেও পারছে না ভারতের রয়ের কারণে, এবং পাকিস্তান আইএসও ভারতের রয়ের কারণে বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছে। তাই বিএনপি এখন বেকায়দায় ভারত কূটনীতিকভাবে চেপে ধরেছে এবং বাংলাদেশের জনগণও এই বিএনপি সরকারের উপর পেড়া হয়ে আছে। আওয়ামী লীগ 26শে মার্চের মধ্যে যে খেলা দেখানো শুরু করে দিয়েছে, এই কঠিন অবস্থায়ও সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আগের রূপে ফেরার চেষ্টা করছে। সো আগামী দিনগুলো আরো ভয়াবহ রূপ ধারণ করবে এবং বিএনপি সরকার আরো বেশি বেকায়দায় পড়বে, বৈশ্বিক অবস্থা আরো বেশি খারাপ হবে, বাংলাদেশে আরো বেশি দুর্ভিক্ষের অবস্থা তৈরি হবে। আর সেই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগ 60 দিনের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়ে বাংলাদেশের বুকে শক্তিশালী রূপে ফিরে আসবে। এই দিকে সাপোর্ট করবে ভারতীয় কূটনীতি, অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও একটি স্পেস পেয়ে যাবে এবং জনগণও এই বিএনপি সরকারের উপর আরো বেশি পেড়া হয়ে যাবে। অলরেডি বিএনপির অনেক মন্ত্রীদের বেফাস মন্তব্যের কারণে বাংলাদেশের জনগণ অলরেডি পেড়া হয়ে আছে। সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, বাংলাদেশে কোনো পেট্রোল ডিজেলের অভাব নাই, সকল জায়গায় পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে, আমরা ভর্তুকি দিচ্ছি, সেই কারণে পেট্রোল ডিজেলের দাম এখনো বাড়েনি। মিথ্যা প্রপাগান্ডা, বেফাস বক্তব্যের কারণে আরো বেশি সমালোচনার মুখে পড়ে গিয়েছে এই বিএনপির মন্ত্রীরা, জনরোষে পড়ে গিয়েছে। অন্যদিক দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন করছে, ঝটিকা মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে, বিভিন্ন জায়গায় সেফলি সভা সমাবেশ করে যাচ্ছে। সো
এখন এই পরিস্থিতি থাকলে আর 60 দিন পরে কি পরিস্থিতি হবে কল্পনা করেন। তার মানে মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 60 দিনের ভিতর আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী রূপে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলুক বা না তুলুক সেটা কোনো কিছুই ম্যাটার করে না। আমি আগেও বলেছি, এই নিষেধাজ্ঞা নির্বাহী আদেশের মাধ্যমে দিয়েছিল একটি অবৈধ সরকার, যিনি ছিলেন ডক্টর ইউনূস তিনি অবৈধ ছিলেন, তার যে নির্বাহী আদেশ সেটা অবৈধ ছিল, তিনি চলে গিয়েছেন, তার ওই আদেশটাও চলে গিয়েছে। এগুলো কাগজে কলমে কোনো ভ্যালু নাই এই নির্বাহী আদেশ। এখন বিএনপি জোর আছে, সে কারণে ওই ডক্টর ইউনূসের নির্বাহী আদেশটাকে বলার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষেধাজ্ঞা আছে, আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বাস্তবে এই কথার কোনো ভিত্তি নেই। 40 থেকে 45% রাজনৈতিক জনসমর্থন আছে এই বাংলাদেশ আওয়ামী লীগের। এত বড় একটা রাজনৈতিক দলকে বেশি দিন যদি আপনি কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখেন, তারা নিজে থেকে অটোমেটিকলি ভাবে কার্যক্রম শুরু করে দিবে। কারণ এত জনসমর্থন থাকা পরেও একটা রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা যায় না। ভিজিবল হবেই তাদের কর্মসূচিগুলো। দেখেন সারা বাংলাদেশে 26শে মার্চ বলেন, 7ই মার্চ বলেন, প্রত্যেকটা দিবসে কর্মসূচি কিভাবে হচ্ছে। সামনে যত দিন যাবে ততই আওয়ামী লীগের সংগঠিত হয়ে তারা ততই বেশি কর্মসূচি পালন করবে, ততই বেশি সমাগম হবে। কতজনকে গ্রেপ্তার করবেন? জেলের মধ্যে জায়গা আছে গ্রেপ্তার করতে করতে। বাংলাদেশের মধ্যে কি মাত্র কয়েক লাখ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে? লাখ লাখ কোটি কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক আছে। বাংলাদেশে প্রায় 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। কতজনকে দমাবেন? কতজনকে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আছে বলে তারা কোনো ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করবেন? লাভ হবে না। যতই দমানোর চেষ্টা করবেন ততই শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ ফিরে আসবে। আপনারা যে বেকায়দায় পড়ে গিয়েছেন এই 1-1.5 মাসের মধ্যে, সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। আর 2 মাসের মধ্যে আপনারা আরো বেশি বেকায়দায় পড়বেন, আর আওয়ামী লীগ আরো তত বেশি শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে। কোনোভাবে কোনো চক্রান্ত করে কোনো ষড়যন্ত্র করে দমাতে পারবেন না। আর ইন্ডিয়ার চাপটা আগে নিতে পারেন নাকি দেখেন। ইন্ডিয়া ডাইরেক্টলি আপনাদেরকে কিছু করবে না, কিন্তু ঘুরে খেলে দিবে। ইন্ডিয়ার কাছে সকল লিস্ট আছে। 5 আগস্টের পরবর্তী সময় কে কোন বক্তব্য দিয়েছেন, কে দিল্লি না ঢাকা বলেছেন, কে 7 সিস্টার্স দখল করবে বলেছেন, বিএনপির কোন নেতা তার বইয়ে শাড়ি এনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট বলে। আমরা সকলে অবগত আছি, ভারতও অবগত আছে। কথা বুঝেন নাই? এই বিএনপির সরকারের মধ্যে কারা কারা ভারতপন্থী আছে, কারা কারা সিএ এজেন্ট আছে, কারা কারা পাকিস্তানপন্থী, সকল কিছুর রেকর্ড, সকল বায়োডাটা ভারতের রয়ের কাছে আছে। ভারতের গোয়েন্দা সংস্থারা সকল কিছু লিস্ট করে রেখেছে। হয়তো এখনো চুপ আছে, হয়তো এখনো বিএনপির সাথে সম্পর্ক ভালো রেখেছে, কিন্তু ঝোপ বুঝে কোপ মেরে দিবে ভারত সরকার। কূটনীতিক ভাবে মারবে, ডাইরেক্টলি না মারলো। আর সেই সুযোগে আওয়ামী লীগ স্পেসটা কাজে লাগাবে এবং জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করবে। কিচ্ছু করতে পারবেন না। 60 দিনের মধ্যে বাংলাদেশে অনেক ম্যাসাকার একটা পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগ পুরো দমে বাংলাদেশের রাজনীতি ফিরে না আসলো, অন্তত আগের থেকেও এখন যে অবস্থায় তার থেকে একটু শক্তিশালী রূপে বাংলাদেশে আবির্ভূত হবে। কোনোভাবেই ঠেকিয়ে রাখতে পারবেন না। এটা রিয়েলিটি। রিয়েলিটিটা মেনে নেন। রিয়েলিটি মেনেই আপনারা দেশ পরিচালনা করুন, সেটাতে আপনাদের জন্য মঙ্গলজনক। তাহলে অন্তত 5 বছর না পারলেও 3-4 বছর সরকার থাকতে পারবেন। আর যদি আওয়ামী লীগের রাজনীতি করার স্পেস দেন, তাহলে 5টা বছর অন্তত দেশ পরিচালনা করার সুযোগ পাবেন। তা না হলে 5 বছরও দেশ পরিচালনা করতে পারবেন কিনা সন্দেহ আছে। সবকিছু সব জায়গায় বলতে হয় না, কিন্তু এনসিপির এই শিশু বাচ্চারা, তারা যে রাজনৈতিকভাবে অজ্ঞ, তারা যে প্রজ্ঞাবান না, তাদের মধ্যে যে এখনো ভাবগম্ভীর্যতা আসে নাই, সেটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে। গতকাল এনসিপির একটা আলোচনা সভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। বিএনপিকে উৎখাত করার একটা রোডম্যাপ তারা সাজিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা গণতন্ত্র রক্ষার জন্য একটা গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করেছে। যদি সেটা না করতো তবে তারা 2029 সাল পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের মেয়াদকালীন পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছে, কারণ সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বলতেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল ডিপ স্টেট। ভিডিওটা দেখা উচিত না? চলেন দেখি। শরীফ উসমান হাদি হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, উসমান হাদি হত্যার বিচার যেন ভাইয়াই মারতে হয়। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট, এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল দেশি বিদেশি নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে এবং শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সে বলেছে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট সম্পৃক্ত। ডিপ স্টেট জিনিসটা আসলে কি? ছায়া সরকার, তাই তো? ডিপ স্টেট কি করে, কিভাবে কাজ করে আপনারা কি জানেন? ডিপ স্টেট নিয়ে আমি, আমার মনে হয়, প্রায় 10টার উপরে ভিডিও বানিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিককার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এই যে অজ্ঞ, এই যে শিশু বাচ্চারা ডিপ স্টেটকে বিতর্কিত করে বক্তব্য দিয়েছে। ডিপ স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? সিআইএ এখানে সম্পৃক্ত, তাই তো? তার মানে ডিপ স্টেটকে বিতর্কিত করে যখন আপনি বক্তব্য দিবেন, তখন সেটা কিন্তু আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে গিয়ে লাগবে। এই ডিপ স্টেট কতটুকু সক্ষমতা সম্পন্ন, কতটা শক্তিশালী, সেটা কি এই শিশু বাচ্চারা জানে না? তারা জানে। তারা জেনে বুঝেই বক্তব্য দিয়েছে, কারণ ওই যে বললাম, কিছু কথা বুঝে নিতে হয়। তাদের মধ্যে তো রাজনৈতিক ওই প্রজ্ঞাটুকু নাই। তারা এত মাস বলল শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত মির্জা আব্বাস। তারা বলল 2024 সালের সেই জুলাই আন্দোলন সেটা ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান।
কিন্তু আমরা জানি সেটা একটা জঙ্গি উত্থান, ডিপ স্টেটের কালার রেভুলেশন। এরপর তারা বলল শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের সাবেক নেতা দাউদ করিম ফয়সাল যে ভারতে গ্রেফতার হয়েছে। এখন নাহিদ ইসলাম আবার বলতেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ডিপ স্টেট। এরা কি জানে ডিপ স্টেট সম্পর্কে? এই ডিপ স্টেট যাদের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে ইশারায় কথা বলার কারণে, শ্বেতাঙ্গ কথা বলার কারণে, যে একটা সাদা চামড়ার দেশ আমাকে উৎখাত করতে চায়, সেন্ট মার্টিন দ্বীপ চায়, যদি আমি সেটা দেই তবে আমি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারবো, যদি আমি সেটা না দিই আমাকে ক্ষমতাচ্যুত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কথা বলেছিলেন। তার ঠিক কয়েক মাসের ব্যবধানে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ডিপ স্টেট। কিন্তু সৃষ্টিকর্তার কৃপা এবং আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারেনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রতি আমি অসম্ভব শ্রদ্ধা জানাই, কারণ র এখানে সরাসরি তাকে রক্ষা করেছে, হস্তক্ষেপ করেছে, অন্যথায় তাকে হত্যা করা হতো। তার লাশ, বিবস্ত্র লাশ পুরো পৃথিবীর সামনে প্রদর্শন করা হতো। জুলাই সন্ত্রাসীরা সেই বন্দোবস্ত করে ফেলেছিল, যার কারণে তারা গণভবনে হামলা করেছিল। আরেকটা আমাদের পাশের রাষ্ট্র, অর্থাৎ এই জুলাই সন্ত্রাসীদের পিতার রাষ্ট্র কিংবা দাদার রাষ্ট্র পাকিস্তান, ইমরান খান যথেষ্ট জনপ্রিয় নেতা। এই ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার স্ত্রী সহ তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে নির্মম নির্যাতন করা হচ্ছে। তার দল, তার জনপ্রিয়তা থাকার পরেও পাকিস্তান আর্মি, পাপেট আর্মি, মার্কিনীদের পাপেট আর্মি তাকে ছেড়ে দিচ্ছে না। আর উদাহরণ আছে ইরাকের সাদ্দাম হুসাইন, লিবিয়ার গাদ্দাফি, কত শুনবেন, ইরানের মোহাম্মদ মুসাদ্দেক, অসংখ্য শাসককে মার্কিন ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করেছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মন্তব্য করবার জন্য অনেককেই হত্যাও করা হয়েছে। এখানে সিআইএ তাদের যে কালার রেভুলেশন অর্থাৎ আরব বসন্ত যেটাকে বলা হয় সেই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এখন এই এনসিপির তথাকথিত শিশুরা যেভাবে ডিপ স্টেট নিয়ে সরাসরি মন্তব্য করতেছে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতর্কিত করতেছে, এদের ভবিষ্যৎ কি হতে পারে আপনারা কি ভাবতে পারেন? আর এই শিশুরা তারা স্বপ্নেও ভাবতে পারছে না, তারা কল্পনা করতে পারছে না তাদের ভবিষ্যৎ কতটা জঘন্য হবে। মার্কিন ডিপ স্টেট তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। এই শিশু বাচ্চারা নাহিদ এবং আসিফ তারা ক্ষমতার শীর্ষস্থানে ছিল, ডক্টর ইউনূসের আশেপাশে ছিল। ইউনূসের সাথে সিআইএ ডিপ স্টেটের একটা গভীর গোপন প্রেম আছে, সেই প্রেমের সম্পর্কে তারা টুকিটাকি জেনেছে। জানার কারণে তারা এখন সেই সব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি বলে দিচ্ছে, কারণ বিএনপি তাদেরকে 2 পয়সার মূল্যায়ন করতেছে না। বিএনপি জুলাই সনদকে ঝুলিয়ে দিয়েছে, এই কারণে তারা এখন ডিপ স্টেটকে তারা বিতর্কিত করতেছে। তারা ভাবতেছে ডিপ স্টেট হয়তো বা বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে। আলটিমেটলি বিএনপিও ডিপ স্টেটের একটা পার্ট। তারা এখন বিএনপিকে ডুবাতে গিয়ে আলটিমেটলি নিজেদের ভাগ্য রেখা, নিজেদের ভবিষ্যৎ, নিজেদের পরিবার, আত্মীয় স্বজনকে যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা একবারের জন্যও ভাবতেও পারতেছেন। এটাই হবে। শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানকে ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে বাধ্য করেছে। আর এখানে শিশুরা মামুলি ব্যাপার, কোনো কিছুই না। তারেক রহমান তার মন্ত্রী পরিষদের কাউকে কখনো শুনেছেন ডিপ স্টেটের বিরুদ্ধে একটা কথা বলতে? আমরা জানি তারেক রহমান ভারতের সাথে একটা সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে, এবং তারেক রহমানকে ক্ষমতায় আনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিবর্গের একটা ব্যাপক সমর্থন ছিল, কারণ তারা চায়নি বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটুক, বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতা নিক। যার কারণে বিএনপি সমর্থন পেয়েছে, বিএনপি জয়ী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু বিএনপি পরবর্তীতে মার্কিন বলয়ে ঢুকে যেতে বাধ্য হয়েছে, কারণ তারা চায়নি ডিপ স্টেট তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করুক, তাদের প্রতি কুদৃষ্টি দিক। যেখানে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না, যেখানে আওয়ামী লীগ এখনো ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না, সেখানে এই তথাকথিত শিশু বাচ্চারা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতেছে। তার মানে বুঝে নিতে হবে আপনাদেরকে, এদের সময় অতি সন্নিকটে, এরা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এটাই বাস্তবতা। ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাস ঘাটেন, অতীত দেখেন। যারাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছে এবং সরাসরি মন্তব্য করেছে, তারা ক্ষমতায় থাকতে পারেনি। ইভেন ভারতেও কালার রেভলিউশন ঘটানোর একটা ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু ভারতবর্ষের মানুষের দেশপ্রেম, সবার আগে ভারতবর্ষ, ইন্ডিয়া ফার্স্ট, তাদের যে নীতি, এই নীতিতে অবিচল থাকার কারণে ভারতবর্ষের ডিপ স্টেট চাইলেও সুবিধা করতে পারেনি। বিভিন্ন জায়গায়, মণিপুর উদাহরণ, মণিপুর জ্বলেছে না, থেমে গিয়েছে তো, থামিয়েছে তো নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি তো সফলভাবে থামিয়েছে না। এখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, বাট অনেকটা নিয়ন্ত্রণে, কারণ ভারতের মানুষ আলটিমেটলি ইন্ডিয়ার বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করে না। তাদের মধ্যে বিভিন্ন দল আছে, মত আছে, মতাদর্শ আছে, আদর্শ আছে, কিন্তু ভারতবর্ষের বিষয়ে তারা প্রত্যেকেই এক এবং অবিচল, ঐক্যবদ্ধ। যার কারণে ভারতের ডিপ স্টেট তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, কিন্তু বাংলাদেশে পেরেছে, কারণ বাংলাদেশে তো আউলিয়ার অভাব নাই। বাংলাদেশে তো শুধুমাত্র 12 আউলিয়া না, বাংলাদেশে তো 18 আউলিয়ার বাংলাদেশ। দুঃখিত, ভুল বললাম, 18 আউলিয়া বললে ভুল হবে, 100 আউলিয়ার বাংলাদেশ। এখানে তো রাজনৈতিক দলের কোনো অভাব নাই, এবং এরা এক একটা এজেন্সির দালাল, এক একটা এজেন্সির হয়ে পারপাস সার্ভ করে, কেউ সিআইএ, কেউ এমএসএস, কেউ ডিপ স্টেট, কেউ আইএসআই, হোয়াটএভার। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই দুটো স্টেটমেন্ট ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে এদেরকে শুলে চড়ানোর জন্য পর্যাপ্ত, আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। এবং ইউনূস তাকে ফাঁসানোর জন্য তার উপদেষ্টা পরিষদের এই 2 উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছে এবং হাদি হত্যাকাণ্ডের যে স্টেটমেন্ট দিয়েছে, তাতে করে আমার মনে হয় ভারতবর্ষের উচিত এখন দাউদ করিম ফয়সালকে ছেড়ে দেওয়া। কারণ নাহিদ ইসলাম স্টেটমেন্ট দিয়েছে হাদি হত্যার সাথে ডিপ স্টেট জড়িত ছিল। এখন বাংলাদেশের বর্তমান সরকারের উচিত হবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিলে বোঝা যাবে সত্যিটা আসলে কি, তারা অ্যাকচুয়ালি সম্পৃক্ত ছিল কিনা। ইনকিলাব মঞ্চ হাদি হত্যার এত বিচার চাইলো, এখন নাহিদ ইসলাম যেহেতু বলতেছে ডিপ স্টেট এই হত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং এখন ইনকিলাব মঞ্চের জুমা বৌদি, জাবের,
এবি জব্বার যারা আছে হোয়াটএভার মুসাদ্দেক এই দাতাল, এদের উচিত এখন মার্কিন এম্বাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা, কারণ ডিপ স্টেট তো মার্কিন এম্বাসির একটা পার্ট। সুতরাং তোমাদের উচিত এখন ডিপ স্টেটের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ডিপ স্টেট কেন হাদি হত্যার সাথে সম্পৃক্ত এই ব্যাখ্যা নাহিদ ইসলামকে দিতে হবে, এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মার্কিন এম্বাসি অভিমুখে তোমাদের একটা লং মার্চ কর্মসূচি আমরা দেখতে চাই। ভাইরা আমার, আতঙ্কিত হইয়েন না। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সহ ৭১ মহান মুক্তিযুদ্ধে যে সকল দেশগুলো পরীক্ষিত বন্ধুর পরিচয় দিয়েছিল, যারা পাশে দাঁড়িয়েছিল, সহযোগিতা করেছিল, তাদের দেখা দরকার ছিল তারেক রহমান আসলে কোন নীতিতে বিশ্বাস করেন। তারেক রহমান আজকে যে ঘটনা ঘটিয়েছে, এই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত পাকিস্তানের যে ফাঁদে তারেক রহমান পা দিয়েছে, ওই ফাঁদ থেকে তারেক রহমানের পা অক্ষত রেখে বের হওয়ার কোনো উপায় থাকবে না। তার ২ পা হারিয়ে তাকে ওখান থেকে ফিরে আসতেই হবে। ডেভিল ইনুসের পরিবর্তন ঘটে নাই। ডেভিল ইনুসের ছায়াপুত্র, প্রতিচ্ছবি পুত্র তারেক রহমান ডেভিল তারেক রহমানে পরিণত হয়েছে। আজকে তার প্রমাণ তিনি দিয়েছেন। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যারা ৭১ মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, যে সকল ভাইরা নিজ আপন ইচ্ছায় বিভিন্ন স্মৃতিসৌধ সহ যার যার জায়গা থেকে শ্রদ্ধা জানাচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। শাহরিয়ার সুমন সাহেব একটি মিছিল করেছিলেন, তার সেখান থেকে আমরা দেখেছি ৪ থেকে ৫ জন গ্রেপ্তার করা হয়েছে। একজন সরকারি চাকরিজীবী সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্মৃতিসৌধে মিষ্টি সুভাষ সহ আমাদের আরেকজন বোন, তার ৩টি সন্তানকে তিনি সাথে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তার ৩ সন্তান সহ পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছে। ভাইরা আমার, আজকে দেশবাসী আপনারা দেখেছেন ৭১-এর কুখ্যাত রাজাকার গুলা, এই যে ছবিগুলা দেখতেছেন, যে ভিডিওটা দেখতেছেন, এই সেই কুখ্যাত গুলা, এই কুখ্যাত গুলাকে যদি আপনারা হত্যা করে ফেলতে পারেন, এদেরকে যদি সারা জীবনের জন্য অক্সিজেন বন্ধ করে দিতে পারেন, তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত কোলাহল, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল জনতা মুক্তি পাবে, স্বাধীনতা পুনরুদ্ধার হবে। আজকে এরা হয়েছে কথিত সংসদের বিরোধী দলীয় নেতা। এই যে টিএম আজহার রংপুরে আমাদের ১৫০০ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার অন্যতম সহযোগী একজন যুদ্ধ অপরাধী। তার যে যুদ্ধ অপরাধীর জন্য মানবতা বিরোধী অপরাধের দায় তার ফাঁসির রায় হয়েছে। সেই কারাগার থেকে আজকে দেখেছেন এই কুখ্যাত, এই নিকৃষ্টতম ব্যক্তিরা আজকে তারা শহীদ, আজকে তারা স্মৃতিসৌধে গিয়েছে। আজকে সেখানে তারা স্মৃতিসৌধে গিয়েছে, ওই কবরের দিকে তারা মনে মনে ভিতর থেকে বলতেছে, তোদেরকে পিষিয়ে মেরেছি, বুট জুতা দিয়ে হত্যা করেছি, নির্মম ভাবে তোদের মা বোনদেরকে ধর্ষণ করেছি, নির্যাতন করেছি, তাদের কাপড় খুলে ফেলেছি, কাপড় খুলে রাস্তায় হেঁটেছি, আজকে কবরে সাহিত্য করেছি, আজকে তোদের কবরে থুতু দিতে এসেছি, আর ক্যামেরার সামনে করেছে দোয়া। এটা ছিল ওদের উপরের একটা নাটক, একটা অভিনয়। ভিতরগত দিক থেকে তারা ঘৃণা জানাতে গিয়েছিল। আজকে অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয়, ভাইরা আমার, জনগণ আপন ইচ্ছায় মাঠে নেমেছে, আপন ইচ্ছায় যার যার জায়গা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়েও তারা তারেক প্রশাসন কর্তৃক নির্যাতনের শিকার, তাদের কাছে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। দেশবাসী আপনারা দেখেছেন, পটুয়াখালীতে জামাতি কুখ্যাত রাজাকার বঙ্গবন্ধুকে নিয়ে যখন অবমাননাকর বক্তব্য দিতেছিলেন, ফুঁসে উঠলেন সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা। তুই রাজাকার বলে তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, সোচ্চার হলেন, তাকে মঞ্চ থেকে নামিয়ে দিতে তারা উদ্ধত হলেন। ভাইরা আমার, আজকে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা? আজকে কোথায় সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন? আপনারা বিগত দিনে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যখন রাস্তায় নেমেছিলেন, আপনাদের কাছে কিন্তু সমর্থন দিয়েছিল অসংখ্য মানুষ, কিন্তু আজকে আপনাদের কোথায় সেই কণ্ঠ? আজকে আমরা দেখতেছি জুলাই জঙ্গি যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তারা সহ তাদের সন্তানরা নাকি বিনা পয়সায় ভার্সিটিতে পড়তে পারবেন। তাদের আজকে বিনা কোঠায়, বিনা মেধায় বিভিন্ন জায়গায় চাকরি হচ্ছে। আজকে আপনারা দেখতেছেন জাতীয় সংসদের মতন জায়গাতে রাজাকার এগুলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। আজকে কুখ্যাত রাজাকার এটিএম আজহারের মতন এই জামাতি কুখ্যাত রাজাকার এগুলা আমাদের মহান স্মৃতিসৌধে গিয়ে তারা শ্রদ্ধা জানায়, অথচ স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল কিংবা তাদের কোনো সমর্থক ভোটার গণেরাও যদি সেখানে যায়, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা কি এই বাংলাদেশটা চেয়েছিলেন? কেন আপনারা প্রতিবাদ করতেছেন না? কেন আপনারা ফুঁসে উঠতেছেন না? মনে রাখবেন, বিগত দিনে আপনাদের পাশে যেমন সাধারণ জনতা গিয়ে দাঁড়িয়েছিল, আজকের এই অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, আপনারা যদি প্রতিবাদ না করেন, তাহলে আগামীতে কিন্তু আপনাদের ঘৃণার সাথে এই প্রজন্ম, এই জনগণ আপনাদের থুথু নিক্ষেপ করবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, তুমি সাধারণ শিক্ষার্থী নয়, তুমি দেশ ধ্বংসকারী। তুমি রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দিয়েছো। রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার জন্য সেদিন তোমরা প্রতিবাদ করেছিল, তোমরা রাস্তায় নেমেছিল কোটাকে সামনে রেখে। তোমরা সেদিন আন্দোলনে বলেছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মূলত এর পিছনে তোমরা আওয়ামী লীগ সরকারকে হটিয়ে এরপর তোমরা প্রতিষ্ঠিত করেছো রাজাকারদের। আজকে বিএনপি সম্পূর্ণ রাজাকার। যে ব্যক্তিরা জিয়াউর রহমানের কথা, আসলে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? এই কথাটাই তো আমার কাছে একটা অস্বস্তিকর। এই প্রশ্নটা, এটা প্রমাণ করাটা তো আমার জন্য একটা অস্বস্তিকর মনে করি আমি। এটা আমার মনে করি আমার বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলার একটা শামিল, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এইটা ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাস বিকৃত করার শামিল। আজকে যে ব্যক্তিরা জিয়াউর রহমান
52তে কোথায় ছিল, 54তে কোথায় ছিল, 56তে কোথায় ছিল, 59-এ কোথায় ছিল, 66-তে কোথায় ছিল, 64-তে কোথায় ছিল, 70-এর নির্বাচনে কোথায় ছিল, 69-এর গণঅভ্যুত্থানে কোথায় ছিল, 70-এর নির্বাচনে তিনি কোথায় ছিল, কোথাও তার কোনো জায়গা ছিল না। আয়শা ফট করে তিনি হয়েছেন স্বাধীনতার ঘোষক, পাঠকরে বানাইছে ঘোষক। জিয়াউর রহমান জীবদ্দশায় কখনো সে কোনো জায়গায় বলতে পারবে না সে কোথাও স্বাধীনতার ঘোষণা দিয়েছে, কোথাও একটা রেকর্ড, একটা দলিল প্রমাণ দেখাতে পারবে না। ন্যাশনাল লিডার বঙ্গবন্ধুর পক্ষ থেকে তিনি স্বাধীনতা পাঠ করেছিলেন সেদিন। আর তার সেই ন্যাশনাল লিডার বঙ্গবন্ধুর পক্ষ থেকে এতটুকু কাটটা দিয়া তারা এদের সেই বাকি অংশটুকু তারা প্রচারণা চালায়। লজ্জা করে না? তোদের ঘৃণা করে না? ইতিহাস বিকৃত করিস, চোখা রাজাকারের বাচ্চা, কুখ্যাত ধ্বংসকারী মির্জা ফখরুলের মতন কালপিট, বদমাইশ কোথাকার, কবরে তোর এক পা চলে গেছে, মরবি না তোরা শয়তান গুলা, লম্পট গুলা কোথাকার। মীমাংসিত ইতিহাস বিকৃত করিস, আবার নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করিস, রাজাকারদের সাথে কুখ্যাত রাজাকারদের সাথে সংসদে বসিস। এই বিএনপি যে কালপিট, দেশ ধ্বংসকারীর হাতে চলে গেছে, ডেভিল ইনুসের মাস্টার কপিতে পরিণত হয়েছে তারেক রহমান। আজকে তার প্রমাণ দিয়েছে। জনগণকে খুশি উঠতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় যারা বিশেষ করে 71 মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রয়েছেন, তারা আজকে হারে হারে এই 26 মাসকে আমাদের দরকার ছিল। তারা আজকে বুঝতে পেরেছেন, তারা মুখে বলে 71 মুক্তিযুদ্ধের পক্ষের দল, এবার তো বুঝতে পেরেছেন এই কুখ্যাত প্রধানমন্ত্রী থাকাকালীন কুখ্যাত কিভাবে এই তারেক রহমান খাম্বা তারেক হয়েছিল, হাওয়া ভবন খোয়াব ভবনের প্রতিষ্ঠাতা হয়েছিল, 10-10% তাকে কেন উপাধি দেওয়া হয়েছিল। এবার তো বুঝতে পারছেন ডেভিল তারেক কতটা নিকৃষ্টতম প্রজাতি। আশা করি বাংলাদেশের বন্ধুপ্রিয় 71 মহান মুক্তিযুদ্ধে বন্ধুত্বের পরিচয় দানকারী অন্য দেশগুলো আমাদের সহায়তা করবেন, বাংলাদেশের সাধারণ জনগণকে সহায়তা করবেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ হাইজ্যাক হয়ে গেছে, সেই মহান মুক্তিযুদ্ধ পুনরুদ্ধারের খেলে আগামীর যুদ্ধে তাদের সহায়তা আমাদের অত্যাবশ্যকীয়, আমাদের প্রয়োজন। আপনারা ভাইরা আমার, আজকের এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে কেউ আশাহত হবেন না, দুর্বল হবেন না। সুদিন আসছে খুব শীঘ্র। আমরা বীরের জাতি, আমাদের গণগ্রেপ্তার হোক, আরো নির্যাতন নিপীড়ন যতই আসুক না কেন, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।